সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। আমি যথারীতি হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। আজকে আমি সপ্তম অধ্যায়ের পাঠ 5 উন্নয়নের পূর্বশর্ত দক্ষ জনশক্তি নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো আমরা দেখেছি, দেখেছি যে উন্নয়নের সম্ভাবনা। সেখানে আমরা দেখেছিলাম যে মানব জনশক্তিকে মানব শক্তিতে রূপান্তর। তো দক্ষ জনশক্তি, আসলে দক্ষ জনশক্তিটা কি? এই দক্ষ কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, দক্ষ মানে কি? পারদর্শী, তাই না? অর্থাৎ কোনো বিষয়ে যখন কেউ পারদর্শী হয় তাকে বলা হয় দক্ষ। তোমরা একটু খেয়াল করো যে একই কাজ যদি বিভিন্ন মানুষকে দেওয়া যায় তাহলে এক একজন এক একভাবে কাজ করে। কেউ অল্প সময়ে করে, কেউ একটু সময় নিয়ে করে কিন্তু নিখুঁতভাবে করে, কেউ বা অল্প সময়ের মধ্যে অনেক নিখুঁতভাবে করে। তার মানে কি, এক একজনের দক্ষতা এক এক রকম। যে অল্প সময়ের মধ্যে অনেক নিখুঁতভাবে করলো সে কিন্তু বেশি দক্ষ, আর যে অল্প সময় করলো সেও দক্ষ, কিন্তু যে অল্প সময় নিখুঁতভাবে করলো সে বেশি দক্ষ। তার মানে দক্ষ বলতে আমরা কি বুঝছি, যে যখন কোনো ব্যক্তি কোনো বিষয়ে পারদর্শী হয় তখন তাকে আমরা বলি দক্ষ। আর জনশক্তি, এই দেখো জনশক্তি, শক্তি কথাটি কি? যখন কোনো ব্যক্তি শক্তিতে রূপান্তরিত হয় তখন আমরা বলছি যে জনশক্তি। তাহলে যখন একটি দেশের জনসংখ্যা শক্তিতে পরিণত হবে দেশের, তখন আমরা তাকে বলবো জনশক্তি। এখন এই জনশক্তি কি? জনশক্তি কিন্তু আসলে দেশের সম্পদ। এখানে বলা হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ যে মানুষ দেশের সম্পদ, তাকে আমরা বলছি যে মানব সম্পদ। সম্পদ বলতে আসলে আমরা কি বুঝি? সম্পদ কিন্তু সেই সব পরিসম্পদ যা কি করে কোনো উপার্জনের সাথে, যা দিয়ে, যাকে খাটিয়ে বা যাকে বিনিয়োগ করে উপার্জন করা যায়, তাই না? তাই কিন্তু আসলে সম্পদ, অর্থাৎ যেটিকে কাজে লাগিয়ে আমরা কোনো কিছু অর্জন করতে পারি তাই সম্পদ। তো মানব সম্পদ, একটি পরিবারে অনেকগুলো সদস্য বেকার সকলেই, তাহলে কি হয়? সেই পরিবারটিতে অনেক ধরনের সমস্যা তৈরি হয়, সেখানে অভাব হয়, সেখানে অশান্তি হয়। কিন্তু দেখবা অন্য একটি পরিবার যেটিতে সদস্য সংখ্যা হয়তো বেশি, কিন্তু তারা যদি কি হয়, প্রত্যেকে উপার্জনক্ষম হয়, প্রত্যেকে দক্ষ হয়, প্রত্যেকে যদি দেশের উন্নয়নে কাজ করে, পরিবারের উন্নয়নে কাজ করে, তখন কিন্তু সেই পরিবারটিতে আর অভাব থাকে না। সেখানে অনেক কি হয়, শান্তি থাকে, সম্পদের অভাব হয় না, অর্থের অভাব হয় না। তার মানে কি, একটি পরিবারে যখন প্রত্যেকটি সদস্য দক্ষ হয় বা প্রত্যেকটি সদস্য উপার্জনক্ষম হয়, তারা কিন্তু সেই পরিবারটিতে কি হয়ে যায়, উন্নতির কারণ হয়। তো এই পরিবারের কথা চিন্তা করো, পরিবার কিন্তু দেশের একটা ক্ষুদ্র একক। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। তাহলে প্রত্যেকটা পরিবারের সদস্য যদি এরকম দক্ষ হয়ে ওঠে, তখন কিন্তু কি হয়, পরিবারের যেরকম উন্নতি হয় ঠিক একইভাবে দেশেরও উন্নতি হয়। তাহলে দক্ষ জনশক্তি কিন্তু একটি দেশের কি সম্পদ, আর এই সম্পদ দেশের কি করে, উন্নয়নে সহায়তা করে। তাহলে একটি দেশের উন্নয়নের জন্য অবশ্যই দক্ষ জনশক্তি দরকার। আর এই দক্ষ জনশক্তি বা মানব সম্পদ আমরা
কিভাবে করতে পারি? জনসমষ্টিকে, দেখো জনসমষ্টি আর জনশক্তি, এই জনশক্তিকে জনসমষ্টিকে জনশক্তিতে বা মানব সম্পদে পরিণত করার উপায়। আমরা কিভাবে পরিণত করতে পারি মানব সম্পদে বা জনশক্তিতে? সেটি হচ্ছে মান সম্পন্ন শিক্ষা ও কর্মমুখী শিক্ষা প্রদান। গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে মান সম্পন্ন শিক্ষা আসলে কি, যে শিক্ষায় হচ্ছে মান, আমরা বলি কোয়ালিটি, তাই না? কোয়ালিটির বাংলা কিন্তু মান। তো যে শিক্ষায় কোয়ালিটি থাকবে সেই শিক্ষা দরকার। আমার দেশের সকলে উচ্চশিক্ষিত, কিন্তু তাদেরকে যদি অনেক অনেক সাধারণ জিনিস জিজ্ঞাসা করা হয় তারা বলতে পারে না। তার মানে কি? এখানে মানসম্পন্ন শিক্ষার অভাব রয়েছে। একটি দেশের মানসম্পন্ন শিক্ষা অবশ্যই দরকার, যা হচ্ছে দেশের উন্নয়নে খুব প্রয়োজন। আমার সার্টিফিকেট আছে, আমি এসএসসি পাস, অনার্স পাস, কিন্তু আমার ভিতরে আসলে কিছুই নেই। আমি হয়তো পড়াশোনা মুখস্থ করেছি, অথবা অন্য কোনো উপায়ে হয়তো কারো কপি করেছি, বা হচ্ছে পরীক্ষার হলে কোনো সুযোগ পেয়ে আমি আমার সার্টিফিকেট অর্জন করেছি, কিন্তু আমি আসলে কিছুই জানি না। তাহলে কিন্তু এটি মানসম্পন্ন শিক্ষা হলো না, যেটি আমাদের উন্নয়নের পথে অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। তো এই মানসম্পন্ন শিক্ষা অবশ্যই দরকার, এবং তার সাথে আরেকটি কি দরকার? কর্মমুখী শিক্ষা। কর্মমুখী অর্থাৎ কর্মের সাথে রিলেটেড শিক্ষা। আমি একটি কাজে নিয়োজিত হব, সেই কাজের সাথে সম্পর্কিত কোনো শিক্ষা যদি আমরা পাই, তাহলে কিন্তু সেটি আমাকে অনেক বেশি কি করে? সমৃদ্ধ করে। আমি হচ্ছে বইয়ের অনেক থিওরি তত্ত্ব মুখস্থ করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমি প্র্যাকটিক্যালে যে কিছু পাচ্ছি না, তাহলে কিন্তু যে আমরা কর্মে যে কি করছি, আমরা ভালো কাজ করতে পাচ্ছি না, আমরা কাজে পারদর্শিতা দেখাতে পাচ্ছি না। তো এই জন্য কিন্তু আমাদের কর্মমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম। তারপরে দেখো, প্রযুক্তিগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান। প্রযুক্তি কি? আমরা কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশের মানুষ, তাই না? তো এই ডিজিটাল বাংলাদেশে আমরা অনেক প্রযুক্তির সাথে এখন সম্পৃক্ত, নির্ভরশীল। আমরা এখন অনেকটা হচ্ছে কি আরামপ্রিয় বা আরাম পাচ্ছি। কিসের জন্য? এই প্রযুক্তির জন্য। তো এই প্রযুক্তিগত বিষয়ে যদি আমরা প্রশিক্ষণ পাই, তাহলে কিন্তু আমরা কি খুব সহজে উন্নতির দিকে যেতে পারি। এই যে এখন করোনাকালীন সময়, আমাদের স্কুল বন্ধ, আমাদের কলেজ বন্ধ, তারপরে কিন্তু আমরা থেমে নেই। কেন থেমে নেই? কারণ হচ্ছে আমরা কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশের মানুষ, আমরা এই প্রযুক্তিতে অনেক এগিয়ে। আর এগিয়ে থাকার কারণে কি হচ্ছে? দেখো, আমরা অনলাইনে এখন ক্লাস করতে পারছি। তো এই বিষয়গুলো আবার কিছু সীমাবদ্ধতা যে নাই তা কিন্তু না, অনেকে কিন্তু এখনো প্রযুক্তি ওভাবে ব্যবহার করতে পারছে না, তারা কিন্তু পিছিয়ে আছে। তো প্রযুক্তিকে যদি আমরা প্রযুক্তিগত বিষয় প্রত্যেকটা মানুষকে যদি আমরা প্রত্যেককে তো দেওয়া সম্ভব না, দেখা যাচ্ছে যে অনেককে যদি আমরা এই প্রযুক্তিগত প্রশিক্ষণ দান করি এবং সেই বিষয়ে দক্ষ করে তুলি, তাহলে কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আরো বেশি করে পূরণ হবে, আরো বেশি সার্থক হবে ডিজিটাল বাংলাদেশ। তো এই যে প্রযুক্তি কিন্তু এখন সারা বিশ্বে কি করেছে? বিশ্বটাকে ছোট করে দিয়েছে, গ্লোবাল ভিলেজ করেছে, অর্থাৎ একটা সারা বিশ্বকে একটা গ্রামে রূপান্তর করেছে প্রযুক্তি। তো আমরা যদি প্রযুক্তিতে পিছিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা বিশ্বের সাথে তাল মেলাতে পারবো না, আমরা সামনের দিকে এগোতে পারবো না, বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। এজন্য অবশ্যই প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ দান করতে হবে এবং সে বিষয়ে দক্ষতা অর্জন করতে সহায়তা প্রদান করতে হবে।
এরপরে দেখো উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান। এই যে আমি এতক্ষণ বললাম উচ্চ শিক্ষায় অনেকে শিক্ষিত, তো উচ্চ শিক্ষায় কিন্তু সকলে শিক্ষিত হতে পারে না। আমাদের যে রাষ্ট্রীয় অবস্থা, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা প্রত্যেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি না, আমাদের কিছু সমস্যা আছে। আর সেই কারণে কি করতে হয়, আমরা অনেকেই দেখা যাচ্ছে অল্প পড়াশোনা করে আমরা পড়াশোনা থেকে বেরিয়ে আসি, বা অনেকে হচ্ছে ইচ্ছা আছে কিন্তু আমরা পারি না। অনেকে আবার হচ্ছে হয়তো পারিবারিক পরিবেশটা ভালো, পরিবারের ইচ্ছা আছে আমাকে উচ্চশিক্ষিত করার, কিন্তু আমি হয়তো সেই বিষয়টাতে অতটা কি না, পারদর্শী না। সেক্ষেত্রে কি আমি থেমে থাকবো বা ঝরে পড়বো? আমি কি দেশের সম্পদে পরিণত হতে পারি না? অবশ্যই পারি। সেই জন্য আমি হচ্ছে এই যে উৎপাদনমুখী যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে কিন্তু আমি অংশগ্রহণ করতে পারি। অনেক বেকার যুবক আছে যারা পড়াশোনা করে বেকার হয়ে আছে, চাকরি পাচ্ছে না। আসলে আমাদের তো অত কর্মসংস্থান আসলে নেই, আমাদের যে রাষ্ট্রীয় অবস্থা এত কর্মসংস্থান আসলে নেই, কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি। তাহলে কি আমরা বেকার বসে থাকবো? তো আমরা যদি এই যে উৎপাদনমুখী কর্মকাণ্ডে যাই, আর তার জন্য কি দরকার? অবশ্যই প্রশিক্ষণ দরকার। আমি কোন ধরনের কর্মকাণ্ডে যাব, আমি কিভাবে বিনিয়োগ করলে হচ্ছে আমি সামনের দিকে এগোতে পারবো, এজন্য যদি প্রশিক্ষণ থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা সামনের দিকে এগোতে পারি। তো এই যে উৎপাদনমুখী কর্মকাণ্ডগুলো কোনগুলো, যেমন আমি কোনো উৎপাদনের সাথে কোনো এমন কিছু কর্মকাণ্ড করব বা কাজ করব যেগুলো উৎপাদনের সাথে জড়িত। এটি কিন্তু আসলে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু এটি আসলে মেইনলি হয়। তো যেমন হচ্ছে আমি খামার করব, আমি মাছ চাষ করব, আমি হচ্ছে একটি হচ্ছে নার্সারি করব, এগুলো কিন্তু সবই উৎপাদনমুখী কর্মকাণ্ড। আমি চাকরি পাচ্ছি না কিন্তু আমি এগুলো করব। তো আমি যখন নার্সারি করব বা আমি মাছ চাষ করব বা গরুর খামার করব বা হাঁস মুরগির খামার করব, তখন কিন্তু আমাকে জানতে হবে এই বিষয়গুলো, যে আমাকে কিভাবে করতে হবে, কি করতে হবে, কি করতে হবে না। হাঁস মুরগির খামার করলে আমার কি কি ধরনের ব্যবস্থা নিতে হবে, আমার নার্সারি করলে আমাকে কি কি ধরনের কাজ করতে হবে, এগুলোর জন্য যখন আমি প্রশিক্ষণ পাবো তখন কিন্তু অনেক বেকার মানুষ যারা হচ্ছে কি হবে, দক্ষ হয়ে উঠবে এই ধরনের কর্মকাণ্ডে, এবং তারা হচ্ছে বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে নিজেকে জড়িত করে দেশের উন্নয়ন করতে পারবে। তারপরে উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান। আমরা এই যে কর্মকাণ্ড, এগুলোতে কিভাবে মূলধন খাটাবো। আমি বিরাট বড় একটা অ্যামাউন্ট ব্যাংক থেকে আমি লোন করলাম, লোন করে আমি হচ্ছে এটি বিনিয়োগ করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমাকে কিন্তু ঋণ শোধ করতে হবে, ব্যাংক কি আমাকে মাফ করে দেবে না, কিন্তু আমি এখানে হচ্ছে লাভ করতে পারছি না। তাহলে আমাকে আগে কৌশল অর্জন করতে হবে, যার মাধ্যমে হচ্ছে আমি মূলধনটা খাটাবো। এই যে আমার যে মূলধন আছে, আমাকে আগে হিসাব করতে হবে যে আমি যে ঋণটা নিব সেটি নিয়ে যে আমি মূলধন খাটাবো, বা আমি ঋণ না নিলাম, আমার কাছে হয়তো মূলধন আছে বা আমার কাছে টাকা আছে যেটি আমি হচ্ছে কাজে লাগাতে পারি, কিন্তু সেটির তো একটা ভ্যালু আছে। আমি যখন একটা টাকা ব্যাংকে রাখবো, আমি কিন্তু একটা অ্যামাউন্ট পাবো মাস শেষে বা বছর শেষে। ঠিক আমাকে এই উৎপাদনমুখী কর্মকাণ্ডে আমি যখন বিনিয়োগ করব, তখন কিন্তু আমাকে তার চেয়ে বেশি আসতে হবে, তার চেয়ে কম আসলে লাভ আসা যাবে না। তো কিভাবে বিনিয়োগ করলে আমরা হচ্ছে লাভ করতে পারবো, বা কি ধরনের কৌশল অবলম্বন করলে আমরা সহজেই আমাদের মূলধনকে হচ্ছে কি করতে পারবো, কাজে লাগাতে পারবো, এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই শিক্ষা পেলেই কিন্তু একজন মানুষ দক্ষ মানুষে পরিণত হতে পারে। এরপরে দেখো উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা,
অর্থাৎ আমার উদ্ভাবন করার ক্ষমতা বিকাশ করার জন্য কি করতে হবে? সহায়তা করতে হবে। পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, প্রত্যেকভাবে যদি একজন ব্যক্তিকে তার উদ্ভাবন করার ক্ষমতায় উৎসাহ প্রদান করা হয়, সহায়তা প্রদান করা হয়, তাহলে কিন্তু কি হয়? তার উদ্ভাবনী ক্ষমতা হচ্ছে বিকশিত হয়। প্রত্যেকের কিন্তু উদ্ভাবনী ক্ষমতা থাকে না। উদ্ভাবন করা মানে কি? কোনো কিছু আবিষ্কার করা। তো এই আবিষ্কার করার ক্ষমতা তো প্রত্যেকের থাকে না। যাদের আছে তাকে যদি আমি বিভিন্নভাবে সহায়তা করি, আর্থিকভাবে, মানসিকভাবে, এছাড়া সামাজিকভাবে যদি তাকে আমি সহায়তা করি, তখন কিন্তু তার উদ্ভাবনী ক্ষমতা কি হয়? বিকশিত হয়। আর এই উদ্ভাবনী ক্ষমতা বিকশিত হলে কি হবে? একজন মানুষ তার দক্ষতা প্রকাশ করতে পারবে। আর দক্ষ ব্যক্তি কি করতে পারবে? এই যে উদ্ভাবন করতে পারে, যখন কোনো কিছু উদ্ভাবন করতে পারবে তখন কিন্তু কি হবে? সে দেশে বিদেশে তার দক্ষতার সাক্ষ্য রাখতে পারবে। উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান। আমাকে একটি দেশের উন্নয়নের জন্য, দক্ষতার জন্য কি করতে হবে? যখন একজন ব্যক্তিকে, দেশের জনগণকে কি করতে হবে? জনশক্তিতে বা দক্ষ ব্যক্তিতে বা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে, তখন অবশ্যই তাকে কি করতে হবে? উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান করতে হবে। আমার থাকার জায়গা নেই, আমি স্বাস্থ্য সুবিধা পাচ্ছি না, তাহলে আমি কিভাবে দক্ষতার পরিচয় দেব? অবশ্যই পারবো না। সব কাজের, সকল সুখের মূলে রয়েছে কি? স্বাস্থ্য। আর এই স্বাস্থ্যের জন্য আমার কি দরকার? বাসস্থান অবশ্যই দরকার। আমার যদি নিরাপদ একটি আশ্রয় না থাকে, আমি যদি আমার জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে না পারি, আমি ঠিকমতো ঘুমাতে না পারি, থাকতে না পারি, তাহলে কিন্তু আমার দক্ষতার পরিচয় আমি দেখাতে পারবো না। এরপরে কি করতে হবে? ব্যাপক কর্মসংস্থান আসলে সৃষ্টি করতে হবে। আমার দক্ষতা আছে, আমি কাজে লাগাতে পারছি না। অনেকেই কি হচ্ছে? অনেক কিছু পারে কিন্তু কর্মসংস্থান নেই। দেশে যদি কর্ম না থাকে তাহলে কি হবে? প্রত্যেকে তো উদ্যোক্তা হতে পারে না, প্রত্যেকে নিজের জায়গা তৈরি করতে পারে না। তো দেখা যাচ্ছে যে আমি পড়াশোনা শিখলাম, কোনো বিষয়ে আমি জানলাম, আমার কাজ করার সামর্থ্য আছে, কিন্তু কাজ করার জায়গা নেই, তাহলে কিন্তু আমার দক্ষতার আমি পরিচয় দেখাতে পারবো না। তাহলে এজন্য অবশ্যই কি দরকার? ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তো একটি দেশকে কি করতে হবে? উন্নয়ন করতে গেলে অবশ্যই দক্ষ জনশক্তি দরকার। আর দক্ষ জনশক্তির জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো প্রত্যেকটি আসলে দরকার। তাহলে আমরা অবশ্যই কি করব? দেশকে দক্ষ করার, দেশের জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য এই সুযোগ সুবিধাগুলো পেলে অবশ্যই আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারি। আর দক্ষ জনশক্তি কি করতে পারে? একটি দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। বিশেষ বলতে প্রধান ভূমিকা রাখবে একটি দেশের দক্ষ জনশক্তি। তোমরা চীন দেশের কথা জানো, সে দেশে কি অনেক উন্নত দেশ, তাই না? সেখানে কিন্তু অনেক জনসংখ্যা। তো তারা সারা বিশ্বে এখন পরিচিত। কেন? তারা প্রযুক্তিগত বিষয়ে অনেক উন্নত। তাদের কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু তারা এখন সারা বিশ্বে পরিচিত। কারণ কি? চীন দেশে একটা সময় উচ্চশিক্ষা বন্ধ করে দিয়ে তারা কি, সে দেশের সরকার কি করেছিল? এই যে প্রযুক্তিগত বিষয়ে তাদেরকে দক্ষ করে তুলেছিল। তো তারা এখন এই জন্য কিন্তু সারা বিশ্বে পরিচিত। সারা বিশ্বে উন্নত একটি দেশের নাম যদি আমরা পৃথিবীর সব দেশই জানি যে চীন একটি উন্নত দেশ, আর তার মূলে রয়েছে কি? তারা দক্ষ, তাদের দেশের জনগণ আসলে দক্ষ। আর এই দক্ষতার জন্য তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পেয়েছে, জন্যই তারা আজকে বিশ্বে উন্নত। আমরাও কিন্তু এখন আগের
চেয়ে অনেক উন্নত। আমরা আরো সামনের দিকে এগোতে চাই, আর তার জন্য কিন্তু তোমরা কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারো। তোমরা দেশের সম্পদ, আগামীর ভবিষ্যৎ। তোমরা কিন্তু বাসায় বসে সময় নষ্ট করো না। আজকে আমরা বসে আছি ঘরে, কিন্তু কোনো কিছুই কিন্তু থেমে নেই। আমরা কিন্তু সব কিছু চলছে, হ্যাঁ হয়তো একটু ব্যতিক্রমভাবে চলছে, আগের মতো হয়তো চলছে না। আমরা স্কুলে যেতে পারছি না, কিন্তু পড়াশোনার কার্যক্রম কিন্তু আমাদের বন্ধ করা যাবে না। আমরা এখন বাসায় হয়তো স্কুলে সরাসরি যেতে পারছি না, কিন্তু অনেক স্কুল পাচ্ছি। এখন সব স্কুল অনলাইনে পাচ্ছি, বিভিন্ন ধরনের স্কুলে ক্লাস পাচ্ছি, অনেক জ্ঞানী গুণী শিক্ষক মহোদয়কে পাচ্ছি, যার মাধ্যমে কিন্তু আমরা তাদের সংস্পর্শে এসে অনেক বেশি কিছু জানতে পাচ্ছি। এটি কিন্তু আগে ছিল না। তো সেজন্য আমরা কি করব, আমরা থেমে থাকবো না। আমাদের সকল স্বাভাবিক কার্যক্রম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠো, এই কামনা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।